দেখছেন দিনের প্রধান খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আজ সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী, আর আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা শুরুতেই দেখে নিব আমাদের গতকালের যে প্রধান খবরগুলি সেগুলির অংশবিশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের কাছে তার সরকার মাথা নত করবে না। হিংস্র হায়নাদের পরাজিত করে দেশের শান্তি প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সকালে আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। অন্যায় অপরাধের কাছে কখনোই মাথা নত করব না, জঙ্গিবাদের কাছে আমরা কখনো সারেন্ডার করব না। এই হিংস্র হায়নাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র জাতি রুখে দাঁড়াবেই। এদের পরাজিত করে দেশে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব এবং এটা আমাদের প্রতিজ্ঞা। ইনশাল্লাহ আমরা এ কাজে সফল হব। ৩২টি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের স্থিতিশীলতা রক্ষায় কূটনীতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। দেশের মানুষ ও বঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা নিজেদের সম্মান আর মর্যাদা নিয়ে বাঁচতে চাই। এদেশের মানুষ শান্তিপ্রিয়, আর তাই দেশের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা চাচ্ছি। গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। দগ্ধ ৩৯ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। ৬ জনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। এদিকে বরিশালে পণ্যবাহী ট্রাকে হামলায় মারা গেছে ৩ জন। নারায়ণগঞ্জ ট্রাকে পেট্রোল বোমা হামলা করেছে অবরোধকারীরা। ভালো একটা অ্যাকশন নিতে যাচ্ছে, কারণ এটা আসলে এই সহ্যের সীমা অতিক্রম করে গেছে। দেশে চলমান সহিংসতার ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠকে এসব কথা জানান তিনি। কারাই নেপথ্যে মাস্টারমাইন্ড সেগুলি পেয়েছি এবং সেগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই তাদেরকে বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হবে, মামলা চার্জশিট দেওয়া হবে। হরতালের কারণে আবার পেছালো SSC পরীক্ষা। রবিবারের ইংরেজি প্রথম পত্র শুক্রবার এবং মঙ্গলবারের দ্বিতীয় পত্র পরীক্ষা হবে শনিবার। চট্টগ্রামে এই ঘোষণা দিয়ে সহিংস কর্মসূচি প্রত্যাহার করতে আবারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ইংরেজি দ্বিতীয় পত্র আবশ্যিক, সেটা ১০ তারিখ মঙ্গলবারের পরিবর্তে পরিবর্তন করে ১৪ তারিখ ফেব্রুয়ারি মাসের শনিবার 10টা থেকে 1টা পর্যন্ত। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে গোল্ড কাপের শিরোপা জিততে চায় মামুনুল এমিলিরা। অন্যদিকে ধারাবাহিকতা ধরে রেখে গোল্ড কাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চায় মালয়েশিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে খেলা। যাদের জন্য স্বাধীন হয়েছে, যে শহীদদের জন্য, তাদের জন্য কালকের ম্যাচটা আমরা খেলবো। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের প্রধান খবরগুলোর অংশবিশেষ দেখছিলাম, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা। তার আগে আমরা একটু পত্রিকাগুলি যদি হেডলাইন্স যেগুলি দেখে আসি। আলোকিত বাংলাদেশ বলছে, বরিশালে ঝরল 3 প্রাণ, গাইবান্ধার নিহতের সংখ্যা বেড়ে 7। রাত 9টার পর মহাসড়কে গাড়ি চালাবেন না আইজিপি। রাজধানীর বাইরে পরিস্থিতি মারাত্মক, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। মানবকণ্ঠে বলেছে, পেট্রোল বোমা নাশকতা চলছে, নাশকতা বিরোধী সরকারি পদক্ষেপ দীর্ঘ হচ্ছে। আগে বলেছিল 1-2 সপ্তাহ, তারপরে 2 দিন, এখন এটা দীর্ঘ হচ্ছে। তোমরা হামাক বাঁচাও, মানবজমিন হেডলাইন করেছে পেট্রোল বোমার খবরটি দিয়ে। জঙ্গিবাদের কাছে সারেন্ডার নয় প্রধানমন্ত্রী, সংলাপের বিকল্প নেই। এটি ঐক্য যে আছে গোল টেবিল বৈঠকে বলা হচ্ছে, সেটি বলা হচ্ছে। ইমাজউদ্দিনের বাসায় গুলি, এটি সম্ভবত রাত 9টার দিকের ঘটনা শনিবারে। আজকে সরকার কখনোই নত হবে না, অনুষ্ঠানের প্রধানমন্ত্রী। 2 নেত্রীর কাছে সংলাপের আহ্বান বিশিষ্টজনদের। আকবর আলী খান, হাফিজউদ্দিন খান, শামসুল হুদা, সৈয়দ আনোয়ার হোসেন, বদিউল আলম মজুমদার, স্বাধীন মালিককে কোট করে তারা খবরটি করেছেন। ভোরের কাগজে বলা হয়েছে, বিদেশি হস্তক্ষেপের জন্য মরিয়া বিএনপি জামাত জোট। রাত 9টার পর মহাসড়কে গাড়ি বন্ধ রাখার আহ্বান আইজিপির। জঙ্গিবাদের কাছে মাথা নত করব না প্রধানমন্ত্রী। আর এসএসসি পরীক্ষা খবরটি আছে, আজকে পরীক্ষা শুক্রবার, মঙ্গলবার পরীক্ষা শনিবার। ইন্ডিপেন্ডেন্ট বলছে, ভায়োলেন্স এক্সকেলেটস। এছাড়াও বলা হচ্ছে, এসএসসি এক্সামস রিশেডিউলড ওয়ান্স এগেন, নো সারেন্ডার টু মিলিটেন্সি। শেখ হাসিনাকে কোট করে বলা হয়েছে, আমাদের অর্থনৈতিক বা সংকট নিরসন সংলাপ অনিবার্য। রাত 9টার পর দূরপাল্লা বাস না চালাতে আইজিপির অনুরোধ। তাণ্ডবে ঝরল আরও 9 প্রাণ, যদিও কিছুক্ষণ আগে আমরা জেনেছি যেটি 10 দিনে হয়ে গেছে।
এই ছিল গত আসলে 1 মাসের বেশি সময় ধরে এগুলি মোটামুটি শিরোনাম, এবং আজকেও আমরা যদি রেজাউল হক ভাই আপনার কাছে শুরুতেই যাই যে আমরা দেশের মানুষ, আমরা গত 1 মাসের বেশি সময় ধরে ঘুমাচ্ছি আসলে নাশকতার খবর দিয়ে, ঘুম ভাঙছে আমাদের এরকম খবর দিয়েই, এবং বারবারই যে বিভিন্ন বিশিষ্টজন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে সমস্যা সমাধানের উদ্যোগগুলির কথা বলা হচ্ছে, সেগুলিও আসলে যেমন শুরু থেকে বলা হচ্ছিল, এখনো 1 মাস পরে শেষ ওই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি বললে ভুল হবে। আমরা আরো যার যার অবস্থানে আমরা আরো কঠিনভাবে আমাদের অবস্থানের কথা বলছি। আপনি একটু আগে বলছিলেন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে যা ঘটছে নাশকতা, জঙ্গিবাদ, তার কাছে আমরা মাথা নত করব না। এবং আমার মনে পড়ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরশুদিন যে স্টেটমেন্টটা দিয়েছেন, তিনিও তার স্টেটমেন্টের শেষ লাইনে এমনই একটি অবস্থানের কথা বলেছেন যে তিনি যেখানে এখন অবস্থান করছেন, যে দলের অবস্থান, সেখান থেকে তিনি বিচ্যুত হবেন না। এবং আপনি জানেন যে আপনি নিজেই বললেন, পরশু রাতে গাইবান্ধা এবং বরিশালে দুটি ঘটনায় 10 জনের প্রাণহানি হয়েছে। এবং আমরা যখন আজকে এখানে আসি, তার আগে আমরা শুনে এলাম আজকে আপনার নির্বাচনী এলাকা বগুড়ায় শাহজাহানপুরে এবং ময়মনসিংহের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে, সেখানেও দুটো ঘটনায় 6 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বাঁচবে, কয়েকজন এখন হচ্ছে প্রতিদিনকার স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে এগুলি শুনতে। এই পরিস্থিতির মধ্যে আসলে কি বলবো, রাতে ঘুমানোও এখন কষ্টকর হয়ে যাচ্ছে, টেলিভিশনের দিকে তাকানো কষ্টকর হয়ে যাচ্ছে, চারিদিকে একটা বিভীষিকাময় পরিস্থিতি। এবং এই পরিস্থিতির কোনো উত্তরণ ঘটার কোনো সম্ভাবনা, কোনো আশার আলো আমরা দেখছি না। পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যাচ্ছে এবং জানি না এর শেষ কোথায়। এই প্রশ্ন কিন্তু সবার মধ্যে একটা কমন প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। দুজনে অবশ্য রেজওয়ান ভাই, রেজওয়ান সিদ্দিক আপনাকে বলছি, সিদ্দিকী ভাই যদি বলেন যে আজকে প্রধানমন্ত্রীর আমরা যে অবস্থানটি দেখছি, কঠোর, প্রতিদিনই একটি দুর্ঘটনার খবর পাচ্ছি এবং প্রতিদিনই সরকারের দিক থেকে আসলে কঠোর একটি অবস্থানে বা কঠোর ঘোষণা দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে। আজকে ঢাকার ডিআইজি তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে হুকুম দিলাম, দায়িত্ব আমার, বলেছেন যারা এই নাশকতা করছে তাদের বংশধর পর্যন্ত ধ্বংস করে দাও, এরকম একটি তিনি দিয়েছেন। এছাড়া আজকে বিএনপির পক্ষ থেকে এটি গতকালে তুলসীঘাটের ঘটনা একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তারা বলছেন তাদের যথারীতি তাদের দাবি যে তারা এটা করছেন না, সরকারের পক্ষ থেকেই করানো হচ্ছে, এরকম একটি অবস্থান। এবং খালেদা জিয়ার বাসার অবস্থা জানেন যেমন ছিল এরকম আছে, এবং এখন রেজিস্ট্রার খাতায় লোকজন সম্ভবত নাম লিখিয়ে ভিতরে ঢুকছেন। প্রথমে এই কথা হলো যে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ডিআইজি তিনি কি এই কথা বলার অধিকার রাখেন, এই কথা বলার তিনি অধিকার রাখেন কিনা। তিনি একজন সরকারি কর্মকর্তা এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা, তিনি যা বলছেন তা একজন রাজনৈতিক ব্যক্তির কর্মকর্তা। শুধু তিনি ধরা যাক যে উনি আমাকে থ্রেট করছেন না, আমার বংশধরদের উপর তিনি থ্রেট করছেন, যে ধরেন অপরাধী আমি, আমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা সবাইকে তিনি থ্রেট করছেন। এটি ভয়াবহ, বিপজ্জনক, এবং তাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় সে যে এক ফ্র্যাঙ্কেনস্টাইনের বিরাট দানব সেটা প্রমাণিত হয়ে যাবে এবং সেটা সরকারের জন্য ভালো হবে না, কোনো অবস্থাতে না। আমি আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি এই সুযোগ ইয়েতে, যে ধরেন এই যে বরিশাল গাইবান্ধায় পেট্রোল বোমা হামলা হয়েছে, এই পেট্রোল বোমা হামলার এর মর্মান্তিকতা বিষয়ে আপনার এই অনুষ্ঠানেও আমি অনেকবার কথা বলেছি, অন্তত 2-3 বার। এটার চাইতে নিষ্ঠুর, মর্মান্তিক, পৈশাচিক, বর্বর ঘটনা ঘটে। কিন্তু এগুলো তো হরতাল অবরোধের সুযোগেই হচ্ছে না, না কি কারণে হচ্ছে আমি সেখানেই আসছি। এই পেট্রোল বোমা এটা যে হচ্ছে, হয়েই তো যাচ্ছে, কিন্তু দেখেন যে 14 গ্রামে যে পেট্রোল বোমা হামলা হলো, সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, কতগুলো মানুষ মারা গেল, কতগুলো মানুষ আহত হলো, তারা এখনো কাতরাচ্ছে। সেই গাড়িটার সামনে পেছনে কিন্তু বিজিবি পুলিশের পাহারা ছিল। গতকাল এটাতেও ছিল। গতকাল যে গাড়ির উপর হামলা হয়েছে তার সামনে পেছনে কিন্তু পুলিশ বিজিবির গাড়ির পাহারা ছিল। এটা শুধু গাইবান্ধা নয়, এটা গৌর নদীতেও তাই। তো পুলিশ বিজিবির এই পাহারার ভেতরে কে সাহস রাখে যে এখানে পেট্রোল বোমা হামলা করবে? আমরা দেখেছি যে পেট্রোল বোমা হামলায় ধারাবাহিকভাবে যেমন ধরেন বিপুল পেট্রোল বোমা সহ ছাত্রলীগ, যুবলীগ 6 জন আটক।
না এই পাল্টাপাল্টি না আমি তো আপনাকে প্রথমেই বলেছি সাধারণ মানুষ না আমি প্রথমেই বলেছি দেখেন প্রথমেই আমরা এটা এই কথাটা শেষ করে নিই তারপর আপনি আমাকে বলেন যে তারপরে রাজশাহীতে কলেজ শিক্ষক নিহত এগুলো ঠিক আছে রূপগঞ্জে 4 জন ছাত্রলীগ নেতা আটক সবকিছু হয়েছে হওয়ার পর যেটা হয়েছে যেটা আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি বলবো জামিনের জন্য আওয়ামী লীগের প্রত্যয়নপত্র বোমাবাজরা শত মেধা এইটা আওয়ামী লীগ 500 প্রত্যয়নপত্র দিয়েছে এই সব নাশকতাকারীদের পক্ষে যা তাদের আইনজীবীরা আদালতে সাবমিট করেছেন তাহলে কে কেন তাদের এই নাশকতাকারীরা তাহলে কে কারা যারা পুলিশের প্রহরাধীন গাড়ির ভেতরে হামলা চালাতে পারে যারা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে তারপর এই ধরনের প্রত্যয়নপত্র দিতে পারে তাহলে তারা কারা সুতরাং আমরা যখন অভিযোগ করি যে নাশকতাকারী আমরা যখন অভিযোগ করি যে জঙ্গি তখন যেন আমরা একটা মনে রাখি যে এরা কারা এবং এটা 500 আমি পড়ে শোনাতে পারবো না পুরো এরা কারার চেয়ে জরুরি যে মানুষ মারা যাচ্ছে মানুষ মারা বন্ধ করা আমরা আবারও ফিরবো তাহলে আমার বক্তব্য হলো বিরতিতে যেতে হচ্ছে আপনার কাছে আমরা ফিরবো নিচে 40 সেকেন্ডের বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন বাংলাদেশ এখন আবার চলে যাচ্ছে আলোচনায় আপনি বলছিলেন যে যুবলীগ ছাত্রলীগদের প্রত্যয়নপত্রের কথা বলছিলেন আমরা একটু জনাব নুরুল ইসলাম আপনার কাছে আসি যেটি দুইজন আমাদের জ্যেষ্ঠ যে সাংবাদিক ভাই যেটি বললেন যে আমরা আসলে এসব দেখতে দেখতে কি বলবো হতাশা ক্লান্ত না এখন মোটামুটি সাধারণ মানুষের সাথে আমরাও এটি অংশ আমরা এখন সবাই আসলে সবাই জানি না জায়গাতেই পড়ে রয়েছে যে কি হবে বা কি হচ্ছে এবং আজকে এই যে অবস্থায় আমরা দেখলাম যে জাতীয় পার্টি একটি নৈশভোজ আয়োজন করেছেন 32টি দেশের কূটনীতিকরা সেখানে এসেছিলেন আপনিও সেখানে ছিলেন হঠাৎ করে কেন এই ধরনের একটি নৈশভোজ এবং আসলে কি মানে দিন শেষে আপনারা বা আপনাদের ভোজ সভা শেষে আসলে কি দাঁড়ালো আমরা দেখছিলাম রওশন এরশাদ বলছেন যে তিনি দেশের জন্য শান্তি কামনা তাদের কাছে চেয়েছেন দেশের শান্তি উন্নতির কথা বলেছেন তবে যথারীতি হোসেন মোহাম্মদ এরশাদ আবার বললেন যে না তারা কোনোভাবে আমাদের সহযোগিতা করতে পারবেন না উইল হেল্প আওয়ারসেলভস এবং সবসময় আমরা দেখি যে আপনাদের দলের মধ্যে এরকম দুই লিডার দু ধরনের কথা বলছেন এটা দেখেই অভ্যস্ত দেশের মানুষ আজকের বিষয়টি যদি জানান ধন্যবাদ এটা স্বাভাবিক আমরা তো একটা রাজনৈতিক দল এবং আমরা সংসদের বিরোধী দল দেশের এই অবস্থায় তো আমরা বসে থাকতে পারি না মানুষ জানতে চায় যে আমাদের ভূমিকা কি আমরা দেশ জাতিকে নিয়ে কে চিন্তা করি দেশে যে খারাপ অবস্থা মানুষ আতঙ্কের মধ্যে আছে এটা সত্য এবং হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ভীষণ আতঙ্কের মধ্যে আছে তো আমরা যে এই আতঙ্কের মধ্যে মানুষ থাকুক এটা আমরা চাই না আমরা শান্তি চাই আমরা সবসময় শান্তির পক্ষে রাজনীতি করে এসেছি আমরা 82 সন থেকে 90 পর্যন্ত ক্ষমতায় ছিলাম তখন আমাদেরকে স্বৈরাচার বলেছে যে রাজনৈতিক দলগুলো আজকে